কাজ ক্ষমতা শক্তি অধ্যায় রাজশাহী বোর্ড 2024-এর এই সৃজনশীলটায় কি বলা আছে? 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ এখানে বলা আছে যে 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিংয়ের উপর পড়ল। স্প্রিংয়ের ধ্রুবক কত দেওয়া আছে? 10⁵ জুল পার মিটার স্কোয়ার। তো এখন আমরা যদি লিখি যে স্প্রিংটা এই অবস্থায় ছিল, এখন যখন স্প্রিংটার উপরে এই অবজেক্টটা পড়ে তো স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়ে যায়। তো ধরলাম আমি অবজেক্টটা পড়ার পরে স্প্রিংটা এই যে এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেল। তো এখানে সংকোচনের পরিমাণটা কত? স্প্রিংয়ের এক্স পরিমাণ। অর্থাৎ এই যে অবজেক্টটা যার ভর 2 কেজি, এটাকে যদি 30 মিটার উঁচু হতে একটা স্প্রিংয়ের উপরে ফেলে দেওয়া হয় তাহলে এই স্প্রিংটা এই যে এক্স পরিমাণ সংকুচিত হয়ে যাবে। এখন এখানে স্প্রিং ধ্রুবক ইকুয়ালস টু আমরা কত জানি? স্প্রিং ধ্রুবক ইকুয়ালস টু আমরা জানি 10⁵ জুল পার মিটার স্কোয়ার। এখন গ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, এই সংকোচনের মানটা বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা কিছু ইকুয়েশন জানি যে মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন, অর্থাৎ মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন ইকুয়াল কৃতকাজ জানি, অথবা আমরা এখানে লিখতে পারি যে আরেকটা ব্যাপার জানি যে কৃতকাজ ইকুয়ালস টু স্থিতি বিভব শক্তি। তো এখানে আমরা স্থিতি বিভব শক্তি ইকুয়ালস টু কি লিখতে পারি? হাফ কে এক্স স্কোয়ার, অথবা আমরা বিভব শক্তির পরিবর্তন সমান সমান কৃতকাজ আর হচ্ছে স্থিতি বিভব শক্তি ইকুয়ালস টু কৃতকাজ। তো এখন আমরা যদি এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি যে মহাকর্ষীয় বিভব শক্তি থেকে কি লেখা যায়? মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন ইকুয়ালস টু mgh আর হচ্ছে কৃতকাজ ইকুয়ালস টু w, আর এখানে স্থিতি বিভব শক্তি ইকুয়ালস টু আমরা কৃতকাজ লিখতে পারি। তো আমরা এই দুটো ইকুয়েশন থেকে এভাবে লিখতে পারি যে mgh ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ এই ইকুয়েশনটা আমাদের ওই ম্যাথটা সলভ করতে প্রয়োজন হবে। এখানে কি হচ্ছে যে নির্দিষ্ট হাইটের থেকে একটা অবজেক্টকে ফেলে দিলে এখানে যে বিভব শক্তির পরিবর্তনটা হচ্ছে এটা কৃতকাজ রূপে স্থিতি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বলা যায় যে বিভব শক্তির পরিবর্তনটাকে আমরা এখানে কৃতকাজ বলি, এই কৃতকাজটা স্থিতি বিভব শক্তি রূপে রূপান্তরিত হয়ে যায় যখন এই যে অবজেক্টটা নির্দিষ্ট একটা হাইট ট্রাভেল করে এই স্প্রিংটার উপরে পড়বে। তো এখন আমরা আরেকটা থিওরিও জানি, ম্যাথটা আমরা দুইভাবে সলভ করতে পারি। যে আরেকটা ব্যাপার কি জানি, নির্দিষ্ট হাইটে যখন অবজেক্টটা স্থির অবস্থায় ছিল তো আদিবেগের মানটা 0 ছিল, যখন স্প্রিংটার উপরে এই অবজেক্টটা পড়ে তখন তার একটা নির্দিষ্ট হাইট ট্রাভেল করার ফলে এই অবজেক্টের মধ্যে একটা বেগের সঞ্চার হয়, যার ফলে এই অবজেক্টের মধ্যে একটা গতিশক্তিরও সঞ্চার হয়। তো কি বলা যায় যে এখানে নির্দিষ্ট হাইটে গতিশক্তির মান 0 ছিল এবং অবজেক্টটা যখন এই স্প্রিংটার উপরে পড়ে তখন তার মধ্যে একটা নির্দিষ্ট গতিশক্তির সঞ্চার হয়। তো আমরা এখানে আরেকটা কথা বলতে পারি যে এই অবজেক্টটা যে হাইট ট্রাভেল করে এই স্প্রিংয়ের মধ্যে পড়ে, এখানে যে গতিশক্তির পরিবর্তনটা হাফ mv স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ mu স্কোয়ার ইকুয়ালস টু আমরা কৃতকাজ লিখতে পারি। তো এখন এই যে বিভব কি বলা যায় গতিশক্তির পরিবর্তনকে আমরা কৃতকাজ বলতেছি, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরামকে সমর্থন করে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিসও লিখতে পারি, কৃতকাজ ইকুয়ালস টু, যেহেতু আমরা জানি স্থিতি বিভব শক্তি, তো এখান থেকে আমরা কৃতকাজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারি। তো এখান থেকে ডাব্লুর পরিবর্তে যদি আমরা হাফ কে এক্স স্কোয়ার বসায় দিই, আর যেহেতু নির্দিষ্ট হাইটে বেগের মান 0 ছিল তো এখানে গতিশক্তির মানটা কত হবে? 0। তো এই গতিশক্তির মানটা এখানে কত হচ্ছে? 0। তো আমরা লিখতে পারি যে হাফ কে এখান থেকে লেখা যায় যে হাফ mv স্কোয়ার মাইনাস হচ্ছে কত? এই নির্দিষ্ট হাইটে অবজেক্টটা যখন স্থির ছিল তার বেগের মানটা 0 ছিল, এই অবস্থায় গতিশক্তির সঞ্চার কত হয়েছে? 0। তো এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারি, হাফ কে এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে হাফ mv স্কোয়ার। অর্থাৎ এখানে অবজেক্টটা যখন নির্দিষ্ট হাইটে ছিল এবং এখান থেকে যখন তাকে ছেড়ে দেওয়া হয়
তো ছেড়ে দেওয়ার ফলে যে এখানে মানে গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে, এই গতিশক্তির পরিবর্তনটা কৃতকাজ আকারে এই স্প্রিংটাকে কি বলা যায়, সংকুচিত করতেছে এবং সংকুচিত স্প্রিংটার মধ্যে একটা কি বলা যায় যে স্থিতিশক্তির সঞ্চার করতেছে, যেটা এখানে হাফ কি বলা যায়, হাফ কে এক্স স্কোয়ার আকারে সঞ্চিত থাকবে। তো আমরা যদি ব্যাপারটা আরেকবার বলি যে এখানে গতিশক্তির পরিবর্তনটা কৃতকাজ আকারে এই স্প্রিংয়ের উপরে পড়ায় স্প্রিংটার এক্স পরিমাণ সংকুচিত হয়েছে এবং এই সংকোচন হওয়ার ফলে এই স্প্রিংটার মধ্যে কি বলা যায় যে স্থিতি বিভব শক্তি আকারে এই কৃতকাজের পরিমাণটা সঞ্চিত থাকবে। তো এখান থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি যে ডাব্লু ইকুয়ালস টু ডেল ইকে, এই দুইটা ফর্মুলা অর্থাৎ এই ফর্মুলাটা দিয়ে এবং হচ্ছে আমরা এই ফর্মুলাটা দিয়ে, এই যে এই ফর্মুলাটা দিয়ে আমরা ওই ম্যাথটা সলভ করতে পারবো। তো আমরা যদি ম্যাথটার দিকে তাকাই যে এখন লিখতে পারি যে কি লিখতে পারি যে বিভব শক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃতকাজ, এবং কৃতকাজকে আমরা স্থিতি বিভব শক্তি আকারে সঞ্চিত থাকতে দেখতেছি যখন স্প্রিংটা সংকুচিত হচ্ছে। তো আমরা এখান থেকে কৃতকাজ ইকুয়ালস টু লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, অথবা এখানে আমরা একদম যদি ভেঙে লিখি যে এই জিনিসটা এভাবে না লিখে আমরা যদি এটাকে লিখতে পারি যে কৃতকাজ ইকুয়ালস টু এই যে স্প্রিংটার উপরে অবজেক্টটা, এই অবজেক্টটা কি বলা যায় নির্দিষ্ট হাইট থেকে যখন ট্রাভেল করে স্প্রিংটার মধ্যে পড়বে তখন যে বিভব শক্তির পরিবর্তনটাকে যে আমরা তো কৃতকাজ বলতেছি, এই কৃতকাজটা এই স্প্রিংটার মধ্যে স্থিতি বিভব শক্তি আকারে সঞ্চিত হয়। তো ওই ক্ষেত্রে আমরা ডাব্লু ইকুয়ালস টু কী লিখতে পারি যে স্থিতি বিভব শক্তি। তো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই যে বিভব শক্তির পরিবর্তনটাই তো আমরা কৃতকাজ, তো বিভব শক্তির পরিবর্তনটা কত পাচ্ছি mg h, আর হচ্ছে এখানে স্থিতি বিভব শক্তির ভ্যালুটা কত হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি যে কি কি ভ্যালু দেওয়া আছে, আমাদের ভরটা দেওয়া আছে কত এখানে অবজেক্টের 2 কেজি, আর হচ্ছে এখানে অবজেক্টটা কত হাইট থেকে এই স্প্রিংয়ের উপরে পড়ে এটা পাচ্ছে হচ্ছে 30 মিটার, আর হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ কত 9.8, আর হচ্ছে এখানে কে এর ভ্যালু অর্থাৎ স্প্রিং ধ্রুবকের ভ্যালু কত দেওয়া আছে 10⁵, আর এক্স এর ভ্যালুটা অর্থাৎ এই স্প্রিংটা কি পরিমাণ সংকুচিত হবে এটাই আমরা বের করব। তা আমরা যদি লিখি যে 2mgh ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, অথবা আমরা যদি এখান থেকে আরেকটু ভাঙায় লিখতে পারি অথবা ডিরেক্ট লিখে দেওয়া যায় mgh ডিভাইডেড বাই কে ইকুয়ালস টু এক্স স্কোয়ার, অথবা আমরা যদি পরের পেজে গিয়ে জিনিসটা লিখি যে কী ছিল এখানে কে এক্স ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই কে। তো আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু আচ্ছা ওইখানে স্কোয়ার হবে এক্স স্কোয়ার, তো আমরা এখানে লিখতে পারি যে 2mgh ডিভাইডেড বাই কে। তো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় হচ্ছে x ইকুয়ালস টু রুট ওভার অফ 2mgh ডিভাইডেড বাই কে। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে কি পাচ্ছি যে স্প্রিংটা কি পরিমাণ সংকুচিত হচ্ছে 2 ইন্টু এখানে ভর কত, ভর হচ্ছে 2 কেজি, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ কত 9.8, আর হচ্ছে হাইটটা কত পাওয়া যাচ্ছে যে কত হাইট থেকে অবজেক্টটা মানে ট্রাভেল করে স্প্রিংয়ের উপরে পড়ে 30 মিটার, আর হচ্ছে এখানে কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা হচ্ছে 10⁵। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা অর্থাৎ স্প্রিংটা কি পরিমাণ সংকুচিত হবে তার ভ্যালুটা পাচ্ছি এক্স এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে 0.1084 মিটার, অথবা আমরা যদি এটাকে সেন্টিমিটার প্রকাশ করি যে 10.84 সেন্টিমিটার। অর্থাৎ নির্দিষ্ট হাইট থেকে একটা অবজেক্টকে যদি ছেড়ে দেওয়া হয় এবং অবজেক্টটা যদি স্প্রিংয়ের উপরে পড়ে তাহলে আমরা এখানে বলতে পারতেছি স্প্রিংটা এক্স পরিমাণ এখানে সংকুচিত হচ্ছে। এক্স পরিমাণের ভ্যালুটা কত, এক্স পরিমাণের ভ্যালুটা হচ্ছে কত পাওয়া যাচ্ছে এখানে 10.84 সেন্টিমিটার সংকুচিত হচ্ছে।
এখন যদি ম্যাথটা আমরা আরেকভাবে করার চেষ্টা করি, যে হচ্ছে যে গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ এবং ওইটা স্থিতি বিভব শক্তি আকারে সঞ্চিত থাকে, তো ওইভাবে যদি আমরা ম্যাথটা করতে চাই, যে আমরা এখানে লিখি যে অথবা আমরা এইভাবেও ম্যাথটা করতে পারি যে কৃত কাজ ইকুয়ালস টু স্থিতি বিভব শক্তি। এখন আমি যদি বলি যে অবজেক্টটা নির্দিষ্ট হাইটে ছিল এবং হাইট থেকে যখন এই স্প্রিংটার উপরে অবজেক্টটা পড়ে স্প্রিংটার এক্স পরিমাণ সংকোচন হয়। এখন এখানে বেগ কত ছিল? 0। এখন এই হাইট ট্রাভেল করার ফলে এই অবজেক্টটার মধ্যে একটা বেগের সৃষ্টি হবে, এই বেগের কারণে এই অবজেক্টটার মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হবে ইকে। আর এই যে এখানে যে বেগের মানটা 0 ছিল, তো গতিশক্তির মানটা এখানে কত থাকবে? 0, কারণ গতিশক্তি ইকুয়ালস টু কি জানি আমরা? হাফ mv স্কোয়ার। তো এখন যদি আমরা লিখি যে অবজেক্টটার গতিশক্তির পরিবর্তন সমান সমান কৃত কাজ, যা বিভব শক্তি কি বলা যায় যে স্থিতি বিভব শক্তি আকারে স্প্রিং এর মধ্যে সঞ্চিত থাকে যখন স্প্রিংটা সংকুচিত থাকে। তো এখন আমরা যদি লিখি হাফ mv স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ mu স্কোয়ার ইকুয়ালস টু ইউ বলতে এখানে হচ্ছে যে আমরা স্থিতি বিভব শক্তি বা হাফ কে এক্স স্কোয়ারকে বুঝি। তো আমরা যদি ভ্যালুটা বসাই দিই যে হাফ mv স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ mu স্কোয়ার ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে তো হাফ ইউর ভ্যালু কত? নির্দিষ্ট হাইটে অবজেক্টটা স্থির ছিল, তো এখানে আমরা লিখতে পারি যে হাফ mv স্কোয়ার মাইনাস 0 ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, অথবা এখানে হাফ আর হাফ আমরা যদি বাদ দিই তাহলে লিখতে পারি যে mv স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। এখন এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, যে কি লিখতে পারি? mv স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার লিখা গেছিল, তো এখান থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার অফ mv স্কোয়ার ডিভাইডেড বাই কে ইকুয়ালস টু এক্স। এখন আমরা কি এই যে অবজেক্টটার বেগের মানটা কত আমরা জানি? যে এখানে কিন্তু আমরা একটা ভ্যালু জানি না, যে এই অবজেক্টটার এই যে গতিশক্তি যখন এই অবজেক্টটা এই ইটার উপরে অর্থাৎ এই স্প্রিংটার উপরে আঘাত করবে তখন তার বেগের মানটা কত, এই বেগের মানটা কিন্তু এখন আমরা জানি না। তো আমাদের এই ইকুয়েশনে বেগের মানটা বের করে তারপর বসাতে হবে। তো আমরা যদি বলি নির্দিষ্ট হাইট অবজেক্টটা ছিল এবং সে যখন নির্দিষ্ট হাইট ট্রাভেল করে স্প্রিংয়ের উপরে পড়ে তখন তার বেগের মানটা কত ছিল, তো আমরা যদি বের করতে চাই যে আদি বেগের মানটা ছিল 0, এখন আমরা নির্দিষ্ট হাইট ট্রাভেল করার পর বেগটা কত হয় দেখি, যদি 30 মিটার ইকুয়ালস টু h, আর হচ্ছে এই বেগের ভ্যালুটা কত যদি বের করতে চাই, তো এখানে আমরা লিখতে পারি যে v স্কোয়ার u স্কোয়ার প্লাস 2gh। এখন প্লাস দেওয়ার কারণ হচ্ছে অবজেক্টটা নিচের দিকে পড়তেছে, তো আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার 0, অর্থাৎ নির্দিষ্ট হাইটে অবজেক্টটার আদিবেগের মান 0 ছিল এবং সে কত মিটার হাইট ট্রাভেল করার ফলে তার মধ্যে একটা নির্দিষ্ট বেগের সঞ্চার হয়, 2 ইন্টু কত 9.8 ইন্টু হাইটটা হচ্ছে 30 মিটার, হাইটের ভ্যালু হচ্ছে 30 মিটার। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা পাচ্ছি 588, সরি এটা যদি এইভাবে লিখি যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা পাচ্ছি 588। তো ভি স্কোয়ারের ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে? 588। এখন যদি আমরা এই ভি স্কোয়ারের ভ্যালুটা এই ইকুয়েশনে বসাই দিই, অর্থাৎ এই যে ইকুয়েশনটার মধ্যে বসাই দিই এখানে, যে আমরা কি জানি এই হাইটটা ট্রাভেল করার ফলে বেগের স্কোয়ারের মানটা কত পাচ্ছি? 588। তো আমার যেহেতু ভি না ভি স্কোয়ারের ভ্যালু লাগবে এখানে, তো তাই আমি হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালুটা বের করেছি। তো এখানে রুট করলে ভি এর ভ্যালুটাও পাওয়া যাব, তো আমাদের ভি এর ভ্যালুটা দরকার নাই, তো আদি বেগের ভ্যালুটা 0, তো আদি বেগও আমার এখানে দরকার নেই, আমাদের এখানে ভর দরকার, ভর হচ্ছে 2 কেজি। কে এর ভ্যালুটা কত? কে এর ভ্যালুটা হচ্ছে 10⁵, আর হচ্ছে এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা কত পাচ্ছি? ভি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 588। তো এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই যে কত 2 ইন্টু 588 ডিভাইডেড বাই 10⁵ কত 5, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি ক্যালকুলেশন করে 0.1
1084 মিটার, অথবা আমরা হচ্ছে লিখতে পারি যে x এর ভ্যালুটা 10.84 সেন্টিমিটার। অর্থাৎ একটা অবজেক্ট যদি নির্দিষ্ট হাইট অর্থাৎ 30 মিটার উচ্চতা হতে স্প্রিংয়ের উপরে পড়ে, স্প্রিংটা কি পরিমাণ সংকুচিত হবে? স্প্রিংটা এক্স পরিমাণ অর্থাৎ 10.84 সেন্টিমিটার পর্যন্ত সংকুচিত হয়ে যাবে। এখন ঘ নাম্বার কোয়েশ্চেনটা কি বলা আছে যদি দেখি, যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো ঘ নাম্বার কোয়েশ্চেন আমরা লিখতে পারি যে এখানে আরেকটা ব্যাপার জেনে নেওয়া দরকার। মোট যান্ত্রিক শক্তি বলতে বোঝানো হচ্ছে অবজেক্টটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, অর্থাৎ এখানে, এবং ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর ধরলাম অবজেক্টটা এখানে থাকবে। তো এখানে মোট যান্ত্রিক শক্তি বলতে বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলকে বোঝানো হয়েছে, এবং 4 সেকেন্ড না কত যেন 2 সেকেন্ড পরে, অর্থাৎ এই অবজেক্টটা যখন ছেড়ে দেওয়া হবে তো 2 সেকেন্ড পর ধরলাম অবজেক্টটা এখানে থাকবে। এখানে মোট যান্ত্রিক শক্তি বলতে বোঝানো হচ্ছে যে ইপির ভ্যালু আর হচ্ছে ইকের ভ্যালুটা সমান থাকে কিনা, অর্থাৎ এখানে বিভব শক্তি গতিশক্তির যোগফলের মানটা আর যখন অবজেক্টটাকে ছেড়ে দেওয়া হবে ওই মুহূর্তে অবজেক্টটার বিভব শক্তি এবং গতিশক্তির মানটা যোগফলের মানটা সমান থাকে কিনা এটাই বের করতে বলা হয়েছে। অর্থাৎ যান্ত্রিক শক্তি বলতে বিভব শক্তি এবং গতিশক্তির মোট ভ্যালুটাকে আমরা বুঝে থাকি। তো এখানে আমরা যদি দেখি অবজেক্টটাকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এর মধ্যে কি পরিমাণ যান্ত্রিক শক্তি সঞ্চিত থাকে, তো যদি আমরা বের করতে চাই যে, তো ধরলাম অবজেক্টটা যখন নির্দিষ্ট হাইটে স্থির অবস্থায় ছিল তার আদিবেগের মানটা কত ছিল? আদিবেগের মানটা ছিল 0। এবং এখানে আরেকটা ব্যাপার জেনে নেই যে অবজেক্টটা যখন ছেড়ে দেওয়া হবে ধরলাম অবজেক্টটা 2 সেকেন্ড পর এই অবস্থানে থাকবে। তো এখানে কত হাইট ট্রাভেল করে এই পয়েন্টে পৌঁছায় এবং এই পয়েন্টে বেগটা কত, আমার প্রয়োজন হবে এই পয়েন্টের মোট যান্ত্রিক শক্তি বের করতে। তো আমরা যদি আগে ধরলাম এটাকে পি পয়েন্ট, এই পি পয়েন্টের মোট যান্ত্রিক শক্তি বের করতে চাই, পরে কিউ পয়েন্টেরটা বের করব। তো পি পয়েন্টেরটা যদি যান্ত্রিক শক্তি বের করতে চাই তো আমরা এখানে লিখতে পারি যে অবজেক্টটা কত মিটার উচ্চতায় ছিল। অবজেক্টটা হচ্ছে যেহেতু কি বলা যায় যে স্প্রিংয়ে উপর থেকে 30 মিটার উচ্চতায় ছিল বলা আছে, তাহলে আমরা মোট উচ্চতা কত ধরবো? 30 মিটার। এখন আমরা বলতে পারি যে 30 মিটার উচ্চতায় যখন এই পি অবজেক্টে স্থির অবস্থায় থাকে তখন এর মধ্যে কি পরিমাণ বিভব শক্তি থাকে আমরা যদি আগে বের করতে চাই যে এম জি এইচ, এখান থেকে আমরা লিখতে পারি এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালুটা হচ্ছে 2 কেজি, জি এর ভ্যালুটা হচ্ছে 9.8, আর হচ্ছে এইচ এর ভ্যালুটা কত? 30। এখান থেকে আমরা বিভব শক্তির মানটা কত পাচ্ছি? 588 জুল। এখন আমরা এই পি পয়েন্টে গতিশক্তির মানটা বের করব। তো পি পয়েন্টে গতিশক্তি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি যে হাফ এম এর ভ্যালুটা কত? 2, আর ভি স্কোয়ারের ভ্যালুটা কত? ভি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আমরা কত পাচ্ছি যে ভি স্কোয়ারের ভ্যালুটা এখানে যেহেতু অবজেক্টটা নির্দিষ্ট হাইটে স্থির অবস্থায় ছিল তার বেগের মানটা এখানে কত? বেগের মান 0, তাহলে এখানে ভি স্কোয়ারের ভ্যালু অর্থাৎ বেগের স্কোয়ারের ভ্যালু 0 হবে। তো আমরা ক্যালকুলেশন করলে পি পয়েন্টে অবজেক্টটা যখন নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় ছিল তখন তার বিভব শক্তির মান 588 এবং গতিশক্তির মানটা কত? 0 জুল। এখান থেকে আমরা টোটাল যান্ত্রিক শক্তি কত পাচ্ছি? টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে ই টোটাল ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ইপি প্লাস হচ্ছে ইকে। ইপির ভ্যালুটা কত? 588, আর হচ্ছে ইকের ভ্যালুটা কত? 0 জুল। তো এখান থেকে মোট শক্তিটা পাচ্ছি আমরা 588 জুল। এখন অবজেক্টটাকে যখন ছেড়ে দেওয়া হবে সে যখন 2 সেকেন্ড একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, ধরলাম সে এখানে থাকবে, নির্দিষ্ট হাইট অতিক্রম করার পরে অবজেক্টটা স্প্রিং হতে এক্স মিটার উচ্চতায় থাকবে আর হচ্ছে সে নির্দিষ্ট একটা হাইট ট্রাভেল করে এই এক্স মিটার উচ্চতায় পৌঁছাবে। তো এই কিউ পয়েন্টে আমরা যদি মোট শক্তি বের করতে চাই তাহলে এখানে আমাদের কিছু ভ্যালু আগে বের করে নিতে হবে যে নির্দিষ্ট হাইটে তো আদিবেগের মানটা 0 ছিল, তাহলে নির্দিষ্ট কি বলা যায় যে হাইট ট্রাভেল করার ফলে এখানে বেগটা কত এটা বের করতে হবে। তো তার আগে আমরা এখানে বের করি যে এই ডিস্টেন্সটা কত, যে 2 সেকেন্ডে সে কত মিটার দূরত্ব অতিক্রম করে। তো আমরা যদি এটা বের করতে চাই যে লিখতে পারি কি লেখা যায় যে এখানে
ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, আমরা এই ফর্মুলাটা জানি। তো এখানে যদি আমরা আদিবেগের মানটা কত পাচ্ছি 0, জি এর ভ্যালু 9.8 আর হচ্ছে টাইম কত 2 সেকেন্ড। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই যে কত পাচ্ছি, যে নির্দিষ্ট হাইট ট্রাভেল করার ফলে অবজেক্টটার বেগ কত পাওয়া যাচ্ছে 9.8 ইন্টু টাইম কত 2 অথবা 19.6 মিটার পার সেকেন্ড। এখন আমরা আরেকটা ভ্যালু বের করব যে এই বেগের মানটা তো কত 19.6 মিটার পার সেকেন্ড এবং আদি বেগের মানটা কত ছিল 0। এখন আমরা বের করব যে কত হাইট ট্রাভেল করার ফলে এই অবজেক্টটার বেগ 19.6 হয় যখন আদি বেগের মানটা 0। তো আমরা এখানে লিখতে পারি বা পরের পেজে এখানে লেখা যায় যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, এখানে আমরা এটা একটু এইভাবে লিখতে পারি যে 2gh, অথবা আমরা এখান থেকে ইকুয়েশনটা এভাবে নিতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এখান থেকে আমরা h এর ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখানে জানি শেষ বেগের মানটা কত 19.6 আর হচ্ছে আদি বেগের ভ্যালুটা কত 0 স্কোয়ার আর 2 ইন্টু 9.8। অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে হাইটটা কত পাচ্ছি যে একটা অবজেক্টকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে অবজেক্টটা যখন নির্দিষ্ট হাইটে পৌঁছায় তখন তার বেগের মান 19.6 থাকে। সে কত হাইট ট্রাভেল করার পরে তার বেগের মানটা 19.6 হয় যখন সে স্থির ছিল। আমরা এই হাইটটা বের করতেছি। তো এই হাইটটা কত পাওয়া গেল 19.6 মিটার। তো এখান থেকে আমরা কি কি ভ্যালু পেলাম, আমরা যদি লিখি যে অবজেক্টটা কি ছিল যখন নির্দিষ্ট হাইট থেকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে সে কত হাইট ট্রাভেল করে 19.6 মিটার, আর এই অবস্থায় তার বেগের মানটা কত হয় 19.6 মিটার। তখন স্প্রিং থেকে ওই অবজেক্টটা কত মিটার উচ্চতায় ছিল আমরা যদি ভ্যালুটা বের করি যে এই হাইটটা কত, তো টোটাল হাইট যেহেতু 30 মিটার ছিল তাহলে এই হাইটটা কত হবে 30 মাইনাস হচ্ছে কি লেখা যায় 19.6 মিটার। তো এখান থেকে আমরা হাইটটা কত পাচ্ছি, সে এই স্প্রিংটা থেকে কত মিটার উচ্চতায় আছে, স্প্রিংটা থেকে সে লেখা যায় যে ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে 10.4 মিটার উচ্চতায় থাকে। তো আমরা লিখতে পারি যে 10.4 মিটার উচ্চতায় থাকে। তো এখন এই অবজেক্টটা যখন কিউ পয়েন্টে থাকে তার মোট শক্তিটা যদি বের করি, বিভব শক্তি আর গতি শক্তি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিভব শক্তি ইকুয়ালস টু কি লিখতে পারি যে mgh, অথবা বিভব শক্তির মানটা এখানে 2 ইন্টু 9.8 ইন্টু এখানে হাইটের ভ্যালুটা কত, এই অবজেক্টটা স্প্রিংটা থেকে কত মিটার উচ্চতায় আছে 10.4 মিটার। তো এখান থেকে আমরা বিভব শক্তির ভ্যালুটা হচ্ছে পাচ্ছি 203.84 জুল। এখন গতিশক্তির মানটা কত পাওয়া যাচ্ছে, গতিশক্তি ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে হাফ mv স্কোয়ার, অথবা হাফ m এর ভ্যালুটা কত, m এর ভ্যালুটা হচ্ছে 2 কেজি, আর বেগের মানটা বেগের মানটা এখানে কত 19.6 মিটার পার সেকেন্ড। গতিশক্তির ভ্যালুটা পাওয়া যাচ্ছে হচ্ছে 384.16 জুল। এখন আমরা যদি দুইটা ভ্যালু যোগ করি যে বিভব শক্তি আর গতিশক্তির মানটা যদি যোগ করি তাহলে হচ্ছে যে আমরা কি পেয়ে যাব যে যান্ত্রিক শক্তির ভ্যালুটা, অর্থাৎ অবজেক্টটাকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর ওই অবজেক্টটার মধ্যে কি পরিমাণ যান্ত্রিক শক্তি থাকে। ইপির ভ্যালুটা কত 203.84 প্লাস হচ্ছে ইকের ভ্যালুটা কত 384.16। এখান থেকে আমরা টোটাল ভ্যালুটা কত পাচ্ছি, আমরা টোটাল ভ্যালুটা হচ্ছে 588 জুল পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এবং মোট যান্ত্রিক শক্তি এবং ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে।